আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। সেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই প্রশ্নটার সমাধান করব সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে g of x equal to 3x plus 1 divided by 3x minus 1. তো g of x equal to 3x plus 1 divided by 3x minus 1. h of t equal to t to the power 4 plus t square plus 1 divided by t square. এবার আমাদেরকে বলতেছে, এবার প্রশ্ন, এই দুইটা তো তথ্য দেওয়া, এবার প্রশ্ন যে তোমরা g of 0 নির্ণয় করো, h of -1/3 নির্ণয় করো, h of 1 নির্ণয় করো। একেবারে সহজ, একেবারে সহজ। সেটা কি? আমাদেরকে এখানে কি করতে হবে? এই যে g of x এর একটা মান দেওয়া আছে, একটা বহুপদী, একটা ফাংশন দেওয়া আছে, এখানে g of 0 অর্থাৎ এই x এর জায়গায় 0 বসাবো। তাহলে এখানে যেই জায়গাতেই x দেখব সেখানেই 0, যেই জায়গাতে x দেখব সেখানেই 0 বসানোর পরে ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসবে আমরা বলবো g of 0 রেজাল্ট এইটা। তারপর এই যে এখানে h of t দিয়ে একটা ফাংশন দেওয়া, আমরা এই t এর জায়গায় -1/3 বসাবো। t এর জায়গায় -1/3, t এর জায়গায় -1/3, t এর জায়গায় -1/3, যেখানে যেখানে t আছে বসাবো, ক্যালকুলেশন করব, রেজাল্ট চলে আসবে। তাহলে সহজ অঙ্ক, চলেন আমরা সমাধান করে ফেলি। সবার প্রথমেই আমরা সবার প্রথমে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে ফেলব। আমাদের এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে ফেলব। দেওয়া আছে g of x equal to 3x plus 1 divided by 3x minus 1, h of t equal to t to the power 4 plus t square plus 1 divided by t square। দুইটা তথ্য লিখে নিলাম। এবার g of 0, x এর জায়গায় 0 বসবে, তাহলে সব জায়গায় x এর জায়গায় 0 বসলো। খেয়াল রাখতে হবে এটা কিন্তু আবার ওই জায়গাতে না, এই h of t এর এখানে না, যেহেতু এখানে g দেওয়া, তাহলে এই যে g এই বরাবর, তাহলে g of x এর জায়গায় এখন g of 0 এর মান বের করব। x এর জায়গায় 0, তাহলে আমরা বসাই দিলাম। তাহলে 3 কে 0 দ্বারা গুণ দিলে 0 হবে, 3 কে 0 দ্বারা গুণ দিলে 0 হবে, তাহলে 0 প্লাস 1 0 মাইনাস 1, তাহলে কি হয়, কি হয় তাহলে? তাহলে সেই ক্ষেত্রে উপরে হবে 1 আর নিচে হবে -1, তাই না? 0 প্লাস 1 তাহলে 1, 0 মাইনাস 1 তাহলে -1, 1 কে -1 দ্বারা ভাগ করলে -1 হয় রেজাল্ট হিসাবে। আমরা পেয়ে গেছি g of 0 equal to -1, এটা একটা রেজাল্ট। এবার আমরা h of t, এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে আমাদেরকে বলছে h of -1/3 নির্ণয় করার জন্য। তাহলে এই t এর জায়গায় -1/3 সব জায়গাতে t এর এখানে -1/3 বসাবো, এরপর আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো। তাহলে দেখেন আমাদের ওখানে যে ফাংশনটা দেওয়া সেই ফাংশনটার মধ্যে t এর জায়গায় -1/3 বসাইলাম, তাহলে t এর জায়গায় -1/3 বসিয়ে দিলাম। যেহেতু পাওয়ার হিসাবে 4 আছে আর 4 একটা জোড় সংখ্যা, আমরা জানি যে পাওয়ারের ওখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস উঠে যায়, ভিত্তির এখান থেকে মাইনাস উঠে যায়। তাহলে পাওয়ার জোড় সংখ্যা থাকার কারণে এই মাইনাসটা উঠে যাবে, এই মাইনাস আর থাকবে না। 1 কে পাওয়ার 4 করলে 1ই হয়, 3 কে পাওয়ার 4 করলে অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে গেল, যেহেতু এটা জোড় সংখ্যা পাওয়ারটা, সুতরাং মাইনাসটা উঠে গেল। 1 কে স্কোয়ার করলে 1, 3 কে স্কোয়ার করলে 9, পাশে +1, একই রকমভাবে নিচে 1/9। এই যে মাঝখানে ভাগচিহ্ন দেখতেছি, এই ভাগচিহ্নের উপরে একটা অংশ, নিচে একটা অংশ। উপরের যে অংশ সেখানে আবার ভগ্নাংশ আছে, সুতরাং আমরা তাদেরকে যোগ করতে পারি। হ্যাঁ, হরগুলোর লসাগু করতে পারি। এই 1 এর নিচে মনে মনে 1, তাহলে হর 81, হর 9, হর 1, লসাগু কত হবে? তাহলে 81 9 1, লসাগু হবে 81। 81 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে 1, যোগ 9 81 মধ্যে 9 বার যায়, 9 দিয়ে লবকে গুণ, 9 একে 9, 1 81 মধ্যে 81 বার যায়, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 81। 81 আর 9 যোগ করলে হয় 90, 90 আর 1 যোগ করলে 91, 91/81, 91/81, আর নিচে আছে 1/9। তাহলে উপরে হবে 91/81 আর নিচে 1/9। এখন আমরা যেই কাজটা করব, এই যে ভাগচিহ্ন দেখতেছি, ভাগচিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখে ফেললাম,
আচ্ছা ভাগকে উল্টায় দিলে কি হয়? ভাগকে উল্টায় দিলে হয় গুণ, ভাগকে উল্টায় দিলে হয় গুণ। ভাগের পরে যেটা আছে সে কিন্তু উল্টায়া যাবে। তাহলে 1/9 এখন উল্টায়া 9/1। তো 9 81 মধ্যে 9 বার যায়, তাহলে 91/9 হয়। আর এখানে কাটাকাটি করা যায় না, তো এইভাবেই থাকবে। যদি কাটাকাটি করা যাইতো আমরা কাটাকাটি করে ফেলতাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, অঙ্ক এখানেই শেষ হয় নাই। আমাদেরকে তো 3টা মান বের করতে বলছে। আমাদেরকে কিন্তু 3টা মান বের করতে বলেছে। আমি একটু প্রশ্নটা আবার আপনাদের সামনে নিয়ে আসি। আমাদেরকে বলছিল g অফ 0 নির্ণয় করো, করেছি। h অফ -1/3 নির্ণয় করো, করেছি। এবার বলছে h অফ 1 নির্ণয় করো। আচ্ছা h অফ 1 মানে কি? এই t এর জায়গায় 1 বসাইতে বলছে। এই যে এখানে h অফ 1, t এর জায়গায় 1, তাহলে সব জায়গাতে t এর জায়গাতে 1 বসিয়ে দিব, রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে আমরা h অফ t বলতে যেটা দেওয়া আছে, যেই ফাংশনটা, সেই ফাংশনটা লিখলাম। t এর জায়গাতে 1 লিখলাম, তো t এর জায়গাতে 1 বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে 1 + 1 + 1 ডিভাইডেড বাই 1। উপরে 3 আর নিচে 1। আচ্ছা 3কে 1 দিয়ে ভাগ করলে 3ই হয়। শেষ, অঙ্কটা হয়ে গেল। তাহলে g অফ 0, h অফ -1/3 এবং h অফ 1 নির্ণয় করা হয়ে গেল। আমাদের এই প্রশ্নের সমাধান করা শেষ। পরবর্তী প্রশ্নের দিকে তাকাই। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলা হলো f অফ a, এটা হচ্ছে 2 এর 1, হ্যাঁ 2 নাম্বার প্রশ্নের প্রথম যেই প্রশ্নটা, 2 এর 1 নাম্বার প্রশ্নটা। তো f অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন f অফ -1 ইকুয়াল টু 0। দেখেন আমাদের তারা বললো f অফ a ইকুয়াল টু এই অংশটা। এখানে আমরা এ বারে বারে দেখতেছি, তার পাশাপাশি আবার একটা বিও দেখতেছি। এখন আমাদেরকে বলল বি এর মান নির্ণয় করো যখন f অফ -1 ইকুয়াল টু 0, যখন f অফ -1 ইকুয়াল টু 0। তার মানে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এ এর জায়গাতে যদি -1 বসাই তাহলে এই সম্পূর্ণটার মান 0 হয়ে যাবে। সম্পূর্ণটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই এ এর জায়গাতে -1 বসাবো, তাহলে এ এর জায়গাতে -1 -1 -1 বসাবো, ক্যালকুলেশন করলে সম্পূর্ণটার মান 0 হবে। ঠিক ওই মুহূর্তে বি এর মান আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা এখন লিখব, দেওয়া আছে f অফ a এটা, তো আমরা এখন f অফ -1 বের করব। f অফ -1 এ এর জায়গাতে -1 বসাইলাম, সবগুলো এ এর জায়গাতে -1 বসিয়ে দিলাম। চলেন ক্যালকুলেশন করে ফেলি। যেহেতু পাওয়ারটা বিজোড় সংখ্যা তাহলে মাইনাস থাকবে, 1কে কিউব করলে 1ই হয়। যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা তাহলে মাইনাসটা উঠে যাবে, তাহলে 1কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে -4 × 4, তাহলে -4, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5 প্লাস 2b, তাহলে -1 -4 -5 কত হয়? 5 4 9 9 আর 1 10, -9 -10 প্লাস 2b। আমরা দেখলাম f অফ -1 বের হলো -10 প্লাস 2b। একটু খেয়াল করি, f অফ -1 ইকুয়াল টু -10 প্লাস 2b, এটা আমরা বের করলাম। আবার প্রশ্নেই বলা আছে f অফ -1 ইকুয়াল টু 0, তাহলে আমরা বের করলাম f অফ -1 ইকুয়াল টু -10 প্লাস 2b, প্রশ্নে বলা আছে f অফ -1 ইকুয়াল টু 0। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে প্রশ্নে বলা আছে f অফ -1 ইকুয়াল টু 0, আর আমরা বের করলাম f অফ -1 মানে হচ্ছে -10 প্লাস 2b। ওকে, তাহলে দুইটা পরস্পর সমান। f অফ -1 ইকুয়াল টু 0, f অফ -1 ইকুয়াল টু -10 প্লাস 2b। তাহলে কি আমরা বলতে পারি না যে এই 0 এটাও f অফ -1 এর মান, এই -10 প্লাস 2b এটাও f অফ -1 এর মান, তাহলে দুইটা পরস্পর সমান, দুইটা পরস্পর সমান। তাহলে -10 প্লাস 2b ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে b এর মানটা নিয়ে আসব। দেখেন তাহলে -10 প্লাস 2b ইকুয়াল টু 0, -10 ওই সাইডে চলে গেলে +10, বিটা রয়ে গেল, 2 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে বি এর মান হচ্ছে 5। এই অঙ্কটাতে বি এর মান হলো 5। বি এর মান কত? 5। আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। আমাদের যে পরবর্তী প্রশ্ন, এখানে বলল f অফ y ইকুয়াল টু y কিউব প্লাস my স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে m এর কোন মানের জন্য f অফ -3 ইকুয়াল টু 0 হবে। এই মাত্র যেই প্রশ্নটা সমাধান করলাম ঠিক তার মতো করেই, সেটা হচ্ছে
এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। এখানে বারে বারে ওয়াই দেখা যাচ্ছে, পাশাপাশি একটা এম আছে। আমাদেরকে বলল যে এফ অফ ওয়াই বলতে এইটা, এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে ওয়াই এর জায়গাতে মাইনাস 3 বসবে, ওয়াই এর জায়গাতে মাইনাস 3 বসবে, সবগুলো ওয়াই এর জায়গাতে মাইনাস 3 বসবে, পুরাটার রেজাল্ট 0 হবে। তবে সমস্যা তৈরি করবে ওই এম এর মান তো আমরা জানি না। তো যেহেতু এম এর মান জানি না, তাহলে এম তো রয়ে যাবে, তাহলে তো পুরাটা 0 হচ্ছে না। আমাদেরকে বলতেছে এম এর মান কত হইলে পুরাটা 0 হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, বলো। এই মাত্র আমরা যেই অঙ্কটা করলাম তার মতো করেই করব। সেটা কি, ওয়াই এর জায়গাতে মাইনাস 3 বসাবো, সবগুলো জায়গাতে ক্যালকুলেশন করব পুরাটা। তাহলে আমরা বলবো এফ অফ মাইনাস 3 এর মান এত বের হয়েছে, প্রশ্নে বলা আছে এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0, তখন দুইটাকে সমান বলে অঙ্কের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। আমরা উদ্দীপকের এই তথ্যটাকে প্রথমে লিখে ফেললাম, এরপর এফ অফ মাইনাস 3 নির্ণয় করলাম। এফ অফ ওয়াই, এফ অফ মাইনাস 3, ওয়াই এর জায়গাতে মাইনাস 3 বসালাম, সবগুলো জায়গাতে বসালাম। মাইনাস 3কে কিউব করলে মাইনাস 27, মাইনাস 3কে স্কোয়ার করলে হয় 9, তাহলে প্লাস 9m, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9 মাইনাস 6। এবার একটু যোগ বিয়োগের ক্যালকুলেশনটা করে ফেলি। 9mকে আগে লিখে ফেললাম, 27 আর 6 33, মানে মাইনাস 33, আর সেখান থেকে প্লাস 9, তাহলে 33 থেকে 9 বিয়োগ করলে কত হয়, সেটি হচ্ছে 24, বড়টার সামনে মাইনাস, তো ফলাফলে মাইনাস, অর্থাৎ মাইনাস 24। এক কথায় বলতে গেলে মাইনাস 24। তাহলে 9m মাইনাস 24। তাহলে এফ অফ মাইনাস 3 বলতে আমরা পেলাম 9m মাইনাস 24। তাহলে আমরা পেলাম এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 9m মাইনাস 24। প্রশ্নে বলা আছে এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে দুইটাই তো এফ অফ মাইনাস 3 এর মান, যদি তাদেরকে পরস্পর সমান চিহ্ন দিয়ে লেখা যায়, আমরা বলবো প্রশ্ন মতে এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটার মান আমরা বের করেছি 9m মাইনাস 24, তাহলে ইকুয়াল টু 0। এবার মাইনাস 24 এই সাইডে চলে আসলো, 9 এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ, কাটাকাটি করা যায়, 3 3 9, 3 8 24, এম এর মান বের হয়ে গিয়েছে 8/3। তার মানে আমাদের এই অঙ্কের মধ্যে যদি এম এর মান 8/3 বসাই, তাহলে অবশ্যই 0 হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আসলে একটু প্রমাণ করে দেখাই। এম এর মান 8/3, এই যে এখানে 9m মাইনাস 24, এই এম এর জায়গাতে 8/3 বসাই, এম এর জায়গাতে 8/3 বসাইলাম। তাহলে এখন দেখেন কি হয়, 3 9 এর মধ্যে 3 বার যায়, 3 8 24 বিয়োগ 24 ইকুয়াল টু 0 হয়ে গেছে। তার মানে আমাদের এই অঙ্কটার মধ্যে আমরা যদি এম এর মান 8/3 বসাই, তাহলে সম্পূর্ণটার মান 0 হয়ে যাবে। এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি এম এর মান 8/3 বসাই। তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম। এবার পরবর্তী প্রশ্নের মধ্যে যাই। এখানের মধ্যে আমাদেরকে বলল এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু ওয়াই প্লাস 1 হলে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এফ অফ ওয়াই বলতে এই অংশটা দেওয়া আছে। এবার ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 হবে, এটা তারা জানতে চায়। তো দেখেন, এফ অফ ওয়াই বলতে এটা, আবার এফ অফ ওয়াই বলতে 0। এফ অফ ওয়াই দ্বারা এটাকে বুঝবো, আবার এফ অফ ওয়াই বলতে 0কেও বুঝবো। তাহলে এদেরকে আমরা পরস্পর সমান বলতে পারি না, যে ইকুয়াল টু 0 বলতে পারি কি না? কারণ এটাও এফ অফ ওয়াই এর মান, আবার 0 এটাও এফ অফ ওয়াই এর মান, তাহলে দুইটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। এরপরে আমাদের সামনে অঙ্কের রেজাল্ট চলে আসবে। আমরা বললাম যেহেতু এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, আবার এফ অফ ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে দুইটাকে আমরা পরস্পর সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, যে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এটাও এফ অফ ওয়াই এর মান, এটাও এফ অফ ওয়াই এর মান। ওকে, দেখেন ব্র্যাকেটের পাশে এই যে ওয়াই গুণ আকারে আছে, আমরা এখন তাহলে গুণ করে দিব। এই যে ওয়াই গুণ আকারে আছে, গুণ করে দিব। ওয়াই দ্বারা যদি এ কে গুণ দিই, তাহলে হবে এ ওয়াই, সামনে আছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এ ওয়াই। ওয়াই দ্বারা যদি 1/a কে গুণ করি, তাহলে ওয়াইটা উপরে উঠবে, কারণ গুণ করতেছি তো, ওয়াইটা উপরে উঠবে। তাহলে y/a, y/a সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস y/a প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার আমরা পরবর্তী লাইনে যাই। এই দুইটা পদ থেকে আমরা y কমন নিতে পারি, তাহলে y কমন নিলে যেটা কমন নেই সেটা দ্বারা ভাগ করতে হয়। নিয়ম কি, যেটা কমন নেই সেটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এখান থেকে y কমন নিলাম, তাহলে y দ্বারা ভাগ করব।
তাহলে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে ওয়াই হয়, ওয়াই দ্বারা এ ওয়াইকে ভাগ করলে এ হয়, মাইনাসটা থাকবে। আমরা এখান থেকে কি কমন নিতে পারি একটু খেয়াল করি তো সবাই, এখান থেকে কি কমন নিতে পারি? আচ্ছা এখানে যে ওয়াই বাই এ লেখা আছে আমি কি লিখতে পারি 1/a ইনটু ওয়াই, মানে আলাদা করে এখানে ওদের লেখা আছে ওয়াই বাই এ, আমি লিখতে পারি না 1/a ইনটু ওয়াই, লিখতে পারি না? তাহলে আমরা বলতে পারি ওয়াই এর সামনে 1/a আছে। তো আমরা যদি 1/a কমন নেই এই অংশটা থেকে, এই অংশটুকু থেকে 1/a যদি কমন নেই তাহলে কি ঘটনা ঘটবে আসেন দেখি। প্রথমে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা নিয়ে নিলাম আর 1/a কমন নিলাম। নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। যাদের মধ্য থেকে কমন নিলাম, যেটা কমন নিলাম এটা দিয়ে তাদেরকে ভাগ করতে হয়। যাদের মধ্য থেকে কমন নিলাম ওই কমন অংশটা দিয়ে তাদের সবাইকে ভাগ করতে হয়। তাহলে এখানের মধ্যে যে আমরা এই যে -1/a কমন নিলাম, তাহলে আমরা এখন -1/a দ্বারা এদেরকে ভাগ করব। তাইলে আমরা -1/a দ্বারা -y/a কে ভাগ করব, -y/a তাকে ভাগ করব -1/a দ্বারা, -y/a। আচ্ছা ভাগ চিহ্নটা উল্টে গেলে গুণ হবে, তাহলে এটা উল্টে যাবে, মাইনাস তো মাইনাসের জায়গাতেই থাকবে, মাইনাস আর কি আর হবে, উপরে নিচে যেখানেই বসান না কেন, উপরে বসান অথবা নিচে বসান মাইনাস তো মাইনাসই। 1/a উল্টায়া যাবে, 1/a উল্টায়া যাবে। তো সেই ক্ষেত্রে এই এ আর এই এ কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, শুধুই মাত্র ওয়াই থাকে, শুধুই মাত্র ওয়াই থাকে। আমি আবারও বলতেছি কোনো সমস্যা নাই, বারে বার বলবো কোনো সমস্যা নেই, জিনিসটা বুঝে যাই। আমরা -1/a কমন নিলাম, কোথা থেকে কমন নিছি? এই দুইটা পদ থেকে কমন নিছি। তো নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে -1/a দ্বারা -y/a কে ভাগ করব, -y/a তাকে ভাগ করব -1/a দ্বারা, -y/a ভাগ চিহ্নকে উল্টেলে গুণ হয়, তাহলে এটা উল্টাইয়া যাবে, এটা উপরে উঠবে, ওয়ানটা নিচে নামবে। এবার মাইনাসে মাইনাসে প্লাস, এ কাটা, শুধুই মাত্র ওয়াই থাকে, মানে প্লাস ওয়াই, এটা রেজাল্ট। এই যে দেখেন প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, ঠিক আছে? তো -1/a দ্বারা এটাকে ভাগ করলাম, তাহলে প্লাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, 1/a দ্বারা 1কে ভাগ করেন, 1/a, এই যে -1/a দ্বারা এই 1কে ভাগ করেন, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আর ভাবার দরকার নাই। 1কে 1/a দ্বারা ভাগ করি, 1কে 1/a দ্বারা ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে 1, ভাগটা উল্টে এলে গুণ, উপরে এ নিচে 1, আলটিমেটলি রেজাল্ট এ থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1কে 1/a দ্বারা ভাগ করলে এ থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখলাম দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আসছে, দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস চলে আসছে, অঙ্ক ঠিক লাইনে আছে। এই যে y-a দুই জায়গার মধ্যেই আছে, আমরা তাহলে কমন নিলাম, একবার কমন নিলাম y-a, তাহলে y-a কমন নিলাম। নিয়ম কি, যেটা কমন নেই সেটা দ্বারা ভাগ করতে হয়। y-a দ্বারা যদি এটাকে ভাগ করি, y-a কাটা, শুধু y থাকবে। y-a দ্বারা যদি এটাকে ভাগ করি, y-a কাটা -1/a থাকবে। এই মুহূর্তে অঙ্কটা যেই অবস্থাতে আছে, সবাই একটু খেয়াল করেন, এই মুহূর্তে অঙ্কটা যেই অবস্থাতে আছে, আমরা দেখতেছি দুইটা ব্র্যাকেট গুণ আকারে আছে ইকুয়াল টু 0, দুইটা ব্র্যাকেট গুণ আকারে আছে ইকুয়াল টু 0, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারবো এখন, এই মুহূর্তে অঙ্কটা যেই অবস্থাতে আছে এতে করে আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় y-a ইকুয়াল টু 0 অথবা y-1/a ইকুয়াল টু 0। তাহলে আসলে আমরা একটু বলে ফেলি, হয় y-a ইকুয়াল টু 0, তাহলে y এর মান শুধু a, কারণ মাইনাস এটা ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেল, y ইকুয়াল টু a, অথবা y-1/a ইকুয়াল টু 0, -1/a ওই সাইডে চলে গিয়ে প্লাস হয়ে গেল, y ইকুয়াল টু 1/a। আমরা y এর মান পেয়ে গেছি, y এর মান a, y এর মান -1/a। এই যে আমাদেরকে এখানে প্রশ্নটা করেছিল, হ্যাঁ আমাদেরকে এখানে প্রশ্নটা করলো যে y এর কোন মানের জন্য f of y ইকুয়াল টু 0 হবে, আমরা পেয়েছি y এর মান যদি আমরা এখানে a বসাই তাহলে সম্পূর্ণটার মান 0 হয়ে যাবে, y এর মান যদি 1/a বসাই তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনাদের একটু প্রমাণ দেখাইতে চাই, আসলে একটু প্রমাণ দেখি।
ওয়াই এর মান এ বসাবো, ওয়াই এর মান এ বসাবো। তাহলে চলেন, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ, ওয়াই এর মান এ প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস এই এ দ্বারা এই এ কে গুণ দেন, তাহলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এই এ দ্বারা এই ওয়ান বাই এ কে গুণ করেন, তাহলে এ বাই এ প্লাস ওয়ান। আচ্ছা, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ, আর এখানে তো মাইনাস এ কাটলে হয় ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো। তাহলে আমরা যদি ওয়াই এর জায়গাতে এ বসাই তাহলে সম্পূর্ণটার মান জিরো হয়ে যায়। আমরা একটা প্রমাণ পেলাম। আমরা ওয়াই এর মান ওয়ান বাই এ বসাইলেও একই কাজ হবে, জিরো হবে। ওয়াই এর মান ওয়ান বাই এ হোল স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এ, ওয়াই এর মান ওয়ান বাই এ প্লাস ওয়ান। তাহলে এখন দেখেন ওয়ান বাই এ হোল স্কোয়ার কী হবে, তাহলে ওয়ান বাই এ স্কোয়ার, ওয়ান বাই এ দ্বারা এ কে গুণ দেন, একটু সবাই একটু খেয়াল করি, ওয়ান বাই এ দ্বারা এ কে গুণ করেন, সামনে মাইনাস চিহ্ন আছে, এই এ কাটা যাবে, আমি দেখাই দিই ওয়ান বাই এ দ্বারা এ কে গুণ, এই যে আমি দেখাই দিচ্ছি ওয়ান বাই এ দ্বারা এ কে গুণ। এবার প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান বাই এ দ্বারা ওয়ান বাই এ কে গুণ করেন, ওয়ান বাই এ দ্বারা ওয়ান বাই এ কে গুণ করেন, প্লাস ওয়ান। এবার ক্যালকুলেশন করি, ওয়ান বাই এ স্কোয়ার, এখানে এ কাটা, তাহলে মাইনাস ওয়ান, আর এখানে তো মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এই যে এ গুণ দিলে এ স্কোয়ার প্লাস ওয়ান। একটু হিসাবটা করে দেখেন তো, প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার থাকবে কিছু? আচ্ছা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান থাকবে কিছু? জিরো। তাইলে আমরা দেখলাম যে আমরা যদি এখানে এই অঙ্কটার মধ্যে ওয়াইয়ের মান হিসাবে এ বসাই তাহলেও সম্পূর্ণটা জিরো হবে, ওয়াইয়ের মান হিসেবে ওয়ান বাই এ বসাই তাহলেও সম্পূর্ণটা জিরো হবে। তাহলে আমাদেরকে এই প্রশ্নটাই করেছিল যে ওয়াইয়ের কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো হবে। আমরা বলবো ওয়াইয়ের মান এ এবং ওয়ান বাই এ তাদের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো হবে। আমরা এখানে সেই মানটা নির্ণয় করে দেখাই দিলাম, ওয়াই ইকুয়াল টু এ কমা ওয়ান বাই এ। ঠিক আছে, দুইটাই আমাদের জন্য সঠিক। এবার আসেন 3 নম্বর প্রশ্নে চলে যাব আমরা এখন। 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল 3-এর 1 নম্বরে যেই প্রশ্নটা আছে, এম ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 6-এর সমান বা কম, এন ইকুয়াল টু 2, 4, 6। তাহলে দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট নয়। কি বলল? এম সেট এন সেট, দেখাও যে এই দুইটা সেট পরস্পর নিশ্ছেদ সেট না, নিশ্ছেদ সেট না। তো এখন দেখেন এই যে নিশ্ছেদ সেট না, প্রথমে জানা দরকার নিশ্ছেদ সেট কাকে বলা হয়। নিশ্ছেদ সেট বলা হয় যখন দুইটা সেটের আমরা ইন্টারসেকশন সেট নির্ণয় করে ফলাফল হিসেবে ফাঁকা সেট পাবো, তখন ওই দুইটা সেটকে বলা হয় একে অপরের নিশ্ছেদ সেট। আবারও বলতেছি, যখন দুইটা সেটের ইন্টারসেকশন অর্থাৎ আমরা কমন উপাদানগুলো খুঁজে বের করব, দুইটা সেটের কমন উপাদান। আমি এমনি লিখতেছি যে এম ইন্টারসেকশন এন, এম একটা সেট এন একটা সেট, এই দুইটা সেটের ইন্টারসেকশন সেট আমরা নির্ণয় করব, অর্থাৎ ছেদ সেট। কি সেট? ছেদ সেট নির্ণয় করব। তখন যদি রেজাল্ট হিসাবে ফাঁকা সেট পাওয়া যায়, রেজাল্ট হিসাবে ফাঁকা সেট পাওয়া যায় মানে কোনো কমন উপাদান নাই, কোনো কমন উপাদান নাই, তখন ওই দুইটা সেটকে একে অপরের নিশ্ছেদ সেট বলা হবে। এখানে মধ্যে তারা বলতেছে তোমরা প্রমাণ করে দেখাও যে এই দুইটা সেট নিশ্ছেদ সেট না। আচ্ছা, নিশ্ছেদ সেট না মানে কি? কোনো না কোনো কমন উপাদান থাকবেই থাকবে, কারণ দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে নিশ্ছেদ সেট, আর যদি কমন উপাদান থাকে তাহলে নিশ্ছেদ সেট না। তারা যেহেতু বলছে নিশ্ছেদ সেট না, তার মানে আমরা কোনো না কোনো কমন উপাদান পাবো। তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। আমাদেরকে এখানে তারা এম সেটের মধ্যে কি বলল? এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 6-এর সমান বা কম। আচ্ছা, মৌলিক সংখ্যা হইতে হবে, আবার 6-এর সমান বা কম হইতে হবে। ওকে, দেখি তাহলে এই শর্তগুলো কারা মানে। সেটা হচ্ছে 2, 3, 5, এরা এই শর্তগুলো মানছে, অর্থাৎ 2, 3, 5 এরা মৌলিক সংখ্যা এবং এরা 6-এর সমান বা কম এই শর্ত তারা মেনেছে। হ্যাঁ, 6-এর সমান হয় নাই কারণ কোনো মৌলিক সংখ্যা নাই,
6, এটা কি মৌলিক সংখ্যা? না। তো 6 এর চেয়ে কম মৌলিক সংখ্যা কারা? 2, 3, 5। আর n সেট তো দেওয়াই আছে। তাহলে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ হলে, হ্যাঁ, নিশ্ছেদ হলে m ইন্টারসেকশন n ইকুয়াল টু ফাঁকা সেট হবে। আসেন তো একটু দেখি m ইন্টারসেকশন n, m ইন্টারসেকশন n, এই যে 2 তো কমন আছে 2 জায়গার মধ্যেই, 2 তো 2 জায়গার মধ্যেই আছে। তাহলে আমরা 2 এটা তো কমন পেয়ে গেছি। তাহলে তো কমন উপাদান আছে, তো ফাঁকা সেট হয় নাই। তো যদি ফাঁকা সেট হইতো তাহলে নিশ্চিত সেট, কিন্তু কমন উপাদান পাওয়া গেছে, তাহলে এটা নিশ্চিত সেট না। এই দুইটা সেট নিশ্চিত সেট না। এখানে এটাই লিখলাম যে m ইন্টারসেকশন n তার রেজাল্ট আসছে 2, এটা তো ফাঁকা সেটের সমান না। এই যে 2 ফলাফল আসছে, এটা কি ফাঁকা সেটের সমান? সমান না। তাহলে আমরা বলবো m এবং n এই সেট দ্বয় নিশ্চিত সেট নয়। m ও n সেট দ্বয় নিশ্চিত সেট নয়, দেখানো হলো। তারা দেখাইতে বলছে, দেখানো হলো। চলেন আমরা আরো একটা প্রশ্ন সমাধান করে ফেলি। এখানে দেওয়া আছে যে a ইকুয়াল টু a কমা b, b ইকুয়াল টু ছোট হাতের a b c, c ইকুয়াল টু a ইউনিয়ন b। অর্থাৎ a আর b যদি ইউনিয়ন করা হয়, যেই রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে c এর মান। আমাদেরকে বললো p অফ c নির্ণয় করো। p অফ c মানে কি? পাওয়ার সেট অফ c নির্ণয় করো। পাওয়ার সেট অফ c নির্ণয় করো, অর্থাৎ c সেটের শক্তি সেট নির্ণয় করো। চলেন আমরা নির্ণয় করে ফেলি। a সেট b সেট, তো c নির্ণয় করব কিভাবে করে? a ইউনিয়ন b। তাহলে c ইকুয়াল টু a ইউনিয়ন b, a এর মান লিখলাম, ইউনিয়ন b এর মান লিখলাম। ইউনিয়ন মানে কি? কেউ বাদ যাবে না, সবাই ঢুকবে। তাহলে a b c সবাই ঢুকলো, তাহলে আমরা c সেট পেয়ে গেলাম। আমাদেরকে বলছে এই যে c সেট পেলাম ছোট হাতের a b c, তার শক্তি সেট নির্ণয় করো। আমরা এখন শক্তি সেট নির্ণয় করে দেখাবো। দেখেন শক্তি সেটটা কিভাবে করে নির্ণয় করতে পারি। সেটি হচ্ছে, নিয়ম হলো যে সি সেটের যতগুলো উপাদান আছে আমরা সবাইকে একবারে লিখে ফেলবো। এ বি সি, এখানে কয়টা উপাদান আছে? 3টা, তো 3টাই লিখে ফেলবো। এইবার একটা করে কমাবো, তাহলে এখন লিখবো 2টা 2টা করে উপাদান লিখবো, যতবার লেখা যায়। যখন দেখবো যে আর 2টা করে লেখা সম্ভব না, তখন আমরা আবার একটা উপাদান কমাবো, একটা একটা করে লিখবো। যখন দেখবো আরও লেখা সম্ভব না, একটা একটা করে লেখা শেষ, তখন আমরা ফাঁকা সেট হিসাবে লিখবো, মানে কোনো উপাদান নাই, ফাঁকা সেট লিখবো। আর বাধ্যতামূলকভাবে শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই অবশ্যই দিব। শক্তি সেটের মূল বৈশিষ্ট্যটাই এটা, যে শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট আলাদাভাবে থাকবে, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মানে শুরু আর শেষ সেকেন্ড ব্র্যাকেট। কারণ শক্তি সেটের ভিতরে যেই সেটগুলো থাকে তারা উপাদান হিসাবে গণ্য হয়। আমি এটা অঙ্কটা করায় তারপরে বলতেছি, বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, তাহলে আমরা শক্তি সেট নির্ণয় করার জন্য পি অফ সি, প্রথমেই সি সেটের সবগুলো উপাদান আমরা লিখে ফেললাম। এখন যেই কাজটা করব, এখানে 3টা উপাদান আছে লিখলাম, এখন আমরা 2টা 2টা করে লিখব। এবং লেখার সিস্টেমটা কি? প্রথমে যে এ আছে, এই এ এর সাথে সম্পর্ক করে করে আমরা লিখব এ কমা বি, তারপরে আবার এ কমা সি। আচ্ছা ঠিক আছে, লিখলাম। তাহলে এ এর সাথে সম্পর্ক করা শেষ। এ এর সাথে সবার সম্পর্ক আমরা করেছি, ঠিক আছে। এ এর সাথে আমরা সবার সম্পর্ক করলাম, এ এর সাথে। এবার বি কমা সি আমরা কি লিখতে পারি? বি কমা সি। আচ্ছা ঠিক আছে, আর লেখা সম্ভব না, 2টা 2টা করে লেখা শেষ, আর সম্ভব না। এ কমা বি, এ কমা সি, আবার বি কমা সি, 2টা 2টা করে লেখা হয়ে গেছে। এখন আমরা লিখবো একটা একটা করে। কয়টা কয়টা করে? একটা একটা করে। তাহলে একটা এ, একটা বি, একটা সি। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে লেখা শেষ। এখন আমরা শুধু একটা ফাঁকা সেট দিব। এখন শক্তি সেট বলার কারণে অঙ্কের শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষেও সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। কেন দিলাম? তার কারণ শক্তি সেটের বেলাতে এই শক্তি সেটের এখানে যেই রেজাল্টগুলো এসেছে, এই সেটটাকে একটা উপাদান হিসাবে গণ্য করা হবে। শক্তি সেটের উপাদান এই পুরাটা, শক্তি সেটের উপাদান এই পুরাটা, শক্তি সেটের উপাদান এই পুরাটা। অর্থাৎ আমরা যেটা দেখতেছি যে আরে এটা তো সেটের মতো দেখা যায়, এটা তো সেটের মতো দেখা যায়, সেটের মতো দেখা যায়। হ্যাঁ, শক্তি সেটের বেলায় ওই ভিতরে থাকা
প্রত্যেকটা সেট উপাদান হিসাবে গণ্য হবে, যে শক্তি সেটের উপাদান হলো এটা, শক্তি সেটের উপাদান হলো এইটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয় আমরা দেখলাম। তো শক্তি সেটের দেখেন এখানে মধ্যে যেহেতু উপাদান 3টা, তাহলে শক্তি সেটের উপাদান বের হবে 8টা। এই সেটের উপাদান যেহেতু 3টা, তাহলে শক্তি সেটের উপাদান বের হবে 8টা, কারণ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। আসলে গণে দেখি 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা উপাদান পেয়ে গিয়েছি। তাহলে শক্তি সেট আমরা নির্ণয় করলাম। বারে বারে বলতেছি, সবাই খেয়াল রাখেন, শুরুতেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, শেষেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এই যে আমাদের এখানের মধ্যে এটা আমরা লিখে দিয়েছি, এই যে অঙ্কটা, আমরা এটা লিখে দিলাম যে পি অফ সি ইকুয়াল টু, যেভাবে করে আপনাদেরকে অলরেডি লিখে দেখানো হয়েছে। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। আমাদেরকে বলছিল যে সি সেটের শক্তি সেট অর্থাৎ পি অফ সি নির্ণয় করো, সেটাও আমরা এখানের মধ্যে নির্ণয় করে ফেললাম। তো আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথেই একটা করে কিউআর কোড থাকবে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনি একটা অঙ্ক পারতেছেন না, বা সমস্যা হয়েছে, বা একটা কনফিউশন তৈরি হয়েছে, তো আপনি প্রথমে একটু চেষ্টা করেন, তারপরে পারতেছেন না, তো এখন ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে ঘাটাঘাটি করে অনেকটা সময় নষ্ট হইতে পারে, অনেক বিভিন্ন ভিডিওর মধ্যে ঢুকতে হইতে পারে, যে কোথায় যে সমাধানটা পাবেন। আমাদের ইজি ম্যাথ বইয়ে আপনি যে অঙ্কটার মধ্যে আটকাই গেছেন অঙ্কটা করতে গিয়ে, তার পাশেই একটা কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক করে দিয়েছেন, সেটা আপনি দেখতে পাবেন। একদম সরাসরি ওই ভিডিওতে আপনাকে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের ইজি ম্যাথ বইয়ে পুরো বইটার মধ্যেই প্রত্যেকটা অঙ্কের পাশেই এরকম কিউআর কোড থাকবে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।